এই পৃথিবীতে প্রতি মুহূর্তে হাজার হাজার আর্তনাদে জন্ম হয়, আবার মৃত্যু ঘটে। মানুষের জীবন কখনো কখনো সমুদ্রের ঢেউয়ের মতো, প্রবল উদ্যমতা নিয়ে তীরে এসে আছড়ে পড়ে, তারপর সব শেষ। থমকে যায় জীবন, থমকে যায় একটা জীবনের সব আর্তনাদ, চাওয়া পাওয়া, আকাঙ্ক্ষা। আর্তনাদ শব্দটার মধ্যেই কেমন যেন একটা হাহাকার আছে, অসহ্য যন্ত্রণা আছে, আমাদের আজকের গল্পের মতো। আদতে গল্প বলতে কিছু নেই, প্রত্যেকটা গল্পই এক একটা জীবন, প্রত্যেকটা জীবনই এক একটা গল্প। আজকের ঘটনা একটা আর্তনাদের ঘটনা, একটা জীবনের আত্মকথা বলার যে চেষ্টা, বারবার ব্যর্থ হওয়ার যে যন্ত্রণা, সেই গল্প, সেই ঘটনা। একটা শহরে হাজার হাজার ঘর থাকে, প্রত্যেকটা ঘরে এক একটা ইতিহাস। এসব ঘরের মধ্যে কটার ইতিহাস, কটার খবর মানুষ রাখে। ব্যস্ত শহরের যান্ত্রিকতায় চাপা পড়ে মানুষ তার অত্যন্ত কাছের মানুষের কাছেও অপরিচিত হয়ে ওঠে, আর সেখানে দূরের মানুষরা তো অনেক দূরে। কিন্তু সবকিছুকে চেপে রাখা যায়। সত্যের উচ্চতা আকাশের মতো উঁচু, কোনো কিছু দিয়েই তাকে ঢেকে রাখা যায় না। সত্য একদিন প্রকাশ পাবেই। মানুষ স্বপ্ন দেখে, স্বপ্নের পেছনে ছোটে। সেই স্বপ্নের হাত ধরে মানুষ আপনজনদের ছেড়ে, সবকিছু ছেড়ে নতুন জায়গায়, নতুন মানুষদের সাথে, নতুন জীবনের সাথে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু কখনো কখনো স্বপ্নের হাতে খুন হয়ে যেতে হয় মানুষকে। সেই স্বপ্ন না পূরণের যে আর্তনাদ, সেসব আর্তনাদ আকাশ বাতাস চিরে বেরিয়ে আসতে চায়। কখনো কখনো আমরা তাকে অশুভ শক্তি বলি, আবার কখনো বলি প্রেতাত্মা। হ্যালো পার্থ, কই তুমি? আমি তো ক্যাম্পাসে। ক্যাম্পাসের কোথায়? ওই যে ডাচের এদিকে। তুমি কোথায়? আমি তো আমার ক্যাম্পাসে, টিএসসির ওদিকে যাবো ভাবছি। আচ্ছা আসো তাহলে, এসে ফোন দিও আমাকে। আচ্ছা। এই পার্থ, এই যে এদিকে। ওখানেই দাঁড়া, আমি আসছি। ওকে, হ্যাঁ বলো, কি অবস্থা তোমার? আর থাকা, তুমি কি ব্যস্ত? না, ব্যস্ততা তেমন নেই, একটু পর একটা ক্লাস আছে, করবো কিনা ভাবছি। আজকের ক্লাসটা বাদ দাও। কেন, কোনো প্ল্যান আছে? লুবা আজকে রান্না করে খাবে, ফর দ্য ফার্স্ট টাইম অবভিয়াসলি। কি বললা? লুবা করবে রান্না? সেই রান্না খাওয়া যাবে? তা জানি না, তবে না খাওয়ার সম্ভাবনাই বেশি। আসুক, ওকে বলবো এই হচ্ছে বেস্ট ফ্রেন্ড তোমরা, না একজন আরেকজনকে পচাচ্ছ। বলো, কোনো লাভ নেই। আমরা বেস্ট ফ্রেন্ড, না বেস্ট ফ্রেন্ডও না, তার চেয়েও বেশি। আমাদের মাঝখানে আগুন লাগানো এত সহজ না। তা জানি, তোমাদের ফ্রেন্ডশিপ দেখে মাঝে মাঝে হিংসা হয়। যাই হোক, কইও? ফোন করছিল, আসতেছে, এই 10-15 মিনিট লাগবে। ও আচ্ছা, তাহলে বসি ওদিকে। চলো। তোমার লেখালেখি কেমন চলছে? আর লেখালেখি? আমি আবার লেগে টেকি নাকি? তোমার সাথে আমার পরিচয় কিভাবে ভুলে গেছো? ফেসবুকে তোমার একটা লেখা দেখে তোমাকে খুঁজে বের করলাম, আর তারপর। আরে কি যে বলো, মনে থাকবে না কেন? কিন্তু আমি তো আসলে ঠিক লেখক না। সবাই যদি লেখক হয়ে যায় পড়বে কে? আমি তো পাঠক। লেখালেখির ব্যাপারটা এমনি একটা ঝোঁক বলতে পারো। এই জন্যই তোমাকে আমার এত ভালো লাগে। হ্যাঁ, কিছু বললে? না না, কিছু বলিনি। আচ্ছা, লুবা কোথায়? আসছে। আচ্ছা পার্থ, একটা কথা বলবো? ওরে বাবা, এত ফর্মালিটিস? না মানে। বলে ফেলো, বলে ফেলো। আমি আসলে মানে। প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা, সময় পেল না আসার। আরে বাবা, একটু আয় না এদিকে, ধর না, আমি একা সব নিতে পারছি না তো। আসতেছি, চিল্লাইস না। আমিও যাই, চলো। কিরে লুবা, তুই কি পুরো ক্যাম্পাসের মানুষের খাওয়ানোর জন্য খাবার নিয়ে আসছিস নাকি? আরে প্রিয়াঙ্কা প্রত্যেকদিন চিল্লায়, ওই নাকি বাসায় প্রত্যেকদিন রান্না করে, আমি নাকি করি না, তাই 1 মাসের খাবার একেবারে খাওয়াবো ওকে।
বেশ করেছিস, আমিও 1 মাসে খাবার একেবারেই রেঁধে রেখে দেবো। দিস, আপাতত খেয়ে বল কেমন হয়েছে। আচ্ছা চল ক্যাফেটেরিয়াতে গিয়ে বসি। চল। ওরে বাবা, আজ দেখি পৃথিবীর সব মানুষই ক্যাফেটে এসে জমা হয়েছে। বসবো কই? ওই যে ওই টেবিলটা মনে হয় খালি হবে, চলো। তাড়াতাড়ি কর বাবা, রান্না করতে করতে আমার নিজেরই ক্ষুধা লেগে গেছে। এই মামা, এইখানে 3টা প্লেট দিয়ে যাও। তা রেসিপি কি? বাটিগুলো খুলে দেখ। গন্ধটা বেশ তো। আজ থেকে রান্না বান্না সব বাদ, আমি আর কিচ্ছু করব না। এখন থেকে তুই রান্না করবি। ও মা, মানে কি? আমি বললাম তো প্রত্যেক মাসে এমন করে শুধু একবার রান্না করব। আচ্ছা, বাকি 29 দিন না খেয়ে থাকিস? আরে থামো তো, তোমরা যে একসাথে কিভাবে থাকো কে জানে, কিন্তু এখানে তো আমার 12টা বাজলো। 12টা বাজলো মানে কি? লুবা, তুই আমার কেমন বন্ধু বলতো? আমার মন চাচ্ছে তোর মাথাটা ফাটায় ফেলতে। কেন, কি হইলো? আমি যে ভেজিটেরিয়ান এটা তুই জানিস না? এক গাদা মুরগি রেঁধে আনছিস, এখন খা, তুই খা। আরে তাই তো। লুবা, এটা কি করছিস তুই? ও এখন কি খাবে? এই তুই চুপ করে থাকতো, অত দরদ দেখানো লাগবে না, আমি সব বুঝি। আর পার্থ, আমি তোর কেমন বন্ধু তুই সেটা এখনো জানিস না। ওই যে ওই ব্যাগটা খোল। ওয়াও, পালক পনির। সরি বল। সরি, তুই আমার বেস্ট ফ্রেন্ড রে। আপনাদের আলোচনা সভা শেষ হলে এখন একটু খাওয়া শুরু করি প্লিজ। হ্যাঁ হ্যাঁ, নে শুরু কর। প্রিয়াঙ্কা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে পড়াশোনা করে, অনার্স 2য় বর্ষ। মেয়েটা একদম শান্ত স্বভাবের, নিজের সবকিছু সব সময় নিজের মাঝে চেপে রাখতে পছন্দ করে সে। আর লুবা হচ্ছে তার বেস্ট ফ্রেন্ড। ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা দেওয়ার আগে যখন কোচিং করতে আসে ঢাকায়, তখন দুজনের বন্ধুত্ব হয়। সেখান থেকে বন্ধুত্ব ধীরে ধীরে গাঢ় থেকে আরো গাঢ় হতে থাকে। লুবাও জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়ে, কিন্তু অন্য ডিপার্টমেন্টে। তার স্বভাব একেবারে প্রিয়াঙ্কার উল্টো, সারাক্ষণ ছটফট করতে থাকে। আর কথা যেন তার কাছে একেবারে লুজ মোশনের মতো, কিছুতেই পেটে রাখতে পারে না। একটা কিছু হলে সেটা সবার সামনে ঢোল পেটাতে না পারলে তার রাতের ঘুম হবে না। জগন্নাথ ইউনিভার্সিটিতে হল না থাকায় তারা ভার্সিটির পাশেই 2 রুমের একটা ছোট্ট বাসায় একসাথে থাকে। সারাক্ষণ বন্ধুত্বের খুনসুটি আর ভালোবাসায় কেটে যায় তাদের দিন। পার্থ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। পার্থর সাথে ওদের পরিচয়টা লেখালেখি দিয়ে। প্রিয়াঙ্কা পার্থর কয়েকটা লেখা পড়ে তার প্রেমে পড়ে যায়, কিন্তু এই কথা সে কিছুতেই পার্থকে বলতে পারে না। লুবাকেও সে বলেনি, কারণ সে জানে লুবাকে বললে সে ঠিক পার্থকে গিয়ে বলবে। আপাতত এখান থেকে আমাদের ঘটনা শুরু হবে। ধীরে ধীরে এই ঘটনার কুয়াশাচ্ছন্ন দিকে আমরা ঢুকবো। নে। এই জন্য আমি তোকে এত ভালোবাসি। এই মুহূর্তে 1 কাপ চা খুব মিস করছিলাম। সেটা বুঝলাম, কিন্তু তোর মেজাজ খারাপ কেন বলতো? কেন মেজাজ খারাপ জানিস না? বাড়িওয়ালার উপর? হ্যাঁ, মেজাজটা খারাপ হয় না বল? বাপের বয়সে একটা লোক কেন রাত 2টা বাজে ফোন দিবে? আবার আজকে সিঁড়িতে ওঠার সময় কেমন করে যেন তাকাচ্ছিল, গা ঘিনঘিন করছিল। মন চাইলে একটা চর মেরে। লুবা, তোর এই রকচটা স্বভাবটা কমাতো। সমস্যা একটা সমাধান করতে হবে। ব্যাচেলর হয়ে পাপ করেছি। আচ্ছা শোন, আমি ভাবছি বাসাটা চেঞ্জ করি। আমিও তাই ভাবছি, কিন্তু কম টাকার মধ্যে এমন ব্যাচেলর বাসা পাওয়া তো মুশকিল। আচ্ছা, পার্থকে একবার বলে দেখি, ওর কাছে এসবের খোঁজ খবর থাকে তো। হ্যাঁ, পার্থকেই তো বলবি। তোর সব সমস্যার ওষুধ হচ্ছে পার্থ। বুঝি তো, সব বুঝি। মানে কি? কি বুঝিস? তুই ওকে খুব পছন্দ করিস, তাই না? আরে ধুর, এমন কিছুই না। তুই শুধু শুধু এসব ভাবছিস। থাক, আমাকে আর বোঝাতে হবে না। পার্থকে ফোন করে বলিস কালকে। আচ্ছা। এই মামা দাঁড়াও, এই নাম তোরা। কোন বাসাটা রে? ওই যে এই বাসাটা। কয়তলা? একদম ওপরে, চিলেকোঠার বাসা। ও চিলেকোঠা, আর কিচ্ছু দেখতে হবে না, এটাই কনফার্ম। আরে বাসাটা দেখবি না? কোনো দেখা দেখি নাই, চিলেকোঠা আছে তো, আর কিচ্ছু লাগবে না।
বাড়িওয়ালার সাথে কি আজকেই কথা বলে যেতে হবে? আসলেই যখন কথা বলেই যাও, একবারে সব ফাইনাল করে গেলেই ভালো না? হ্যাঁ হ্যাঁ চল, আজকেই কথা বলবো। উফ, লুবা চিংড়ি মাছের মতো লাফাস না তো। আচ্ছা চলো। আর শোনো, যা যা বলার সব ক্লিয়ারলি বলে নিও। গ্যাস, পানি, ইলেকট্রিসিটি সব ব্যাপারে কথা বলে নিতে হবে। আচ্ছা। আরেকটা কথা ছিল। আবার কি? এই বাসাটায় খুব ঘন ঘন ভাড়াটিয়া চেঞ্জ হয়, কেন তা অবশ্য জানি না। মনে হয় কোনো ঝামেলা আছে, তাই বললাম বাড়িওয়ালার সাথে একটু ভালো করে কথা বলে নিও। আরে হয়েছে তো বাবা, কথা বলে নিব। আর আমরা এত সহজে এখান থেকে যাচ্ছি না। উফ, রাত 3টার দিকে 1 কাপ গরম কফি নিয়ে ছাদে বসে বসে আকাশ দেখবো। রাস্তায় বসে বসেই তুই ইমাজিনেশন ওয়ার্ল্ডে ডুবে যা। আমরা গেলাম। এই দাঁড়া, আমাকেও নিয়ে চল। কে? জি আমরা। ও তুমি কাল আইছিলে না বাড়ির ব্যাপারে কথা কইতে? জি, এই যে ওরা দুজনই থাকবে আর কি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। বসো। তো বাসা তো দেখো নাই, আগে দেখো পছন্দ হয় নাকি। না চাচা, দেখা লাগবে না, আমরা উঠবো। লুবা চুপ করতো। জি চাচা, চলেন বাসাটা একবার দেখি। আও। কি দরকার আছে দেখার? অ্যাডভান্সের টাকাটা দিয়ে কনফার্ম করে ফেললেই তো হয়। চুপ করতো, ফর্মালিটিস এর ব্যাপার আছে না। এই যে এই 2টা ঘর কি পছন্দ হয়েছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে বাকি কথা সেরা ফেলি। অ্যাডভান্স 1 মাসের দেওয়া লাগবো, পানি 24 ঘন্টায় থাকে, আর গ্যাস ওই মাঝে মাঝে একটু কম হয় আর কি। পানি গ্যাস সব আমার, খালি কারেন্টের বিল তোমরা দিবা। জি জি, কোনো সমস্যা নাই। আর একখান কথা, ব্যাচেলার মাইয়ারা থাকবো, রাত 12টা পর্যন্ত গেট খোলা থাকবো, এর মধ্যে আইতে হইব। আর বাসায় কোনো বড় ভাই ছোট ভাই বন্ধু আম যাইব না। না না চাচা, ওসব নিয়ে কোনো সমস্যা নেই, আপনি নিশ্চিত থাকতে পারেন। আচ্ছা, তাহলে কি আমি টুলেট নামায় দিব? হ্যাঁ হ্যাঁ, আমরা আজকে অ্যাডভান্স করে যাব। এই প্রিয়াঙ্কা, টাকাটা দে। এই নেন চাচা, পুরোটাই আছে। আচ্ছা, বাসা তো খালি আছে, তোমরা চাইলে কাইলো আইতে পারো। জি জি, আমরা কাল পরশুই চলে আসবো। ঠিক আছে, চলো তাহলে। চাচা আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ব্যাচেলার জীবন মানে ভ্রাম্যমান জীবন। আজ এখানে তো কাল ওখানে। গত 1 বছরে 5টা বাসা পাল্টেছে প্রিয়াঙ্কা আর লুবা। এসবের সাথে তারা এখন অভ্যস্ত হয়ে গেছে। তবে সবগুলো বাসার মধ্যেই এই বাসাটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল লুবার। কারণ আর কিছুই না, বাসার সামনে বিশাল ছাদ, বাসাতে 2টো রুম দুটো মোটামুটি বেশ বড়, কিচেনটাও বেশ ভালো। 2টো রুমে বিশাল বিশাল 2টো জানালা দিয়ে আকাশ দেখা যায়, কারণ আশেপাশে আর তেমন কোনো উঁচু বিল্ডিং নেই। কিন্তু একটা বিষয় প্রিয়াঙ্কার একটু খটকা লাগছিল, আর তা হলো এত ভালোবাসা এত ভাড়া কম কেন। আবার পার্থ বলল যে এই বাসায় নাকি কোনো ভাড়াটিয়ে এসে বেশি দিন থাকতে পারে না। তবে বাসাটা ওদের দুজনের বেশ পছন্দ হয়েছে, তাই এসব চিন্তা ভাবনা না করে পরদিনই তারা সবকিছু নিয়ে বাসায় উঠে গেল। ওদের বাসাটা 6 তলায়, বাড়িওয়ালা থাকে 4 তলায়। 5 তলায় নাকি বাড়িওয়ালার ছেলে থাকে আর তার কয়েকজন বন্ধু। আপাতত এতটুকুই তারা জানে। বাসায় উঠেই তারা পুরো দমে গোছগাছ শুরু করে দিল। শুরু হলো তাদের নতুন জীবন। উফ বাবারে, হাত পা একেবারে অবশ হয়ে যাচ্ছে। ধুর, ব্যাচেলর জীবন কোনো জীবন হলো? তোকে ব্যাচেলর কে থাকতে বলছে? বিয়ে করে ফেল। এটা তুই কি বললি প্রিয়াঙ্কা? আমি করব বিয়ে? কেন, তুই কি এলিয়েন? তাই তো, তুই জানিস না আমি তো অন্য গ্রহের, ভুলে এখানে চলে আসছে আর কি। আর এসে জুটেছিস আমার কপালে। আমি কি তোকে বেশি জ্বালাই? বেশি মানে অনেক বেশি। আচ্ছা, আর জ্বালাবো না। এসব বলিস না, আমায় না জ্বালালে তোর পেটের ভাত হজম হবে না। তার চেয়ে আমি ভালো একটা বুদ্ধি দেই, তুই পার্থকে বিয়ে করে ফেল,
তোদের বাসায় আমাকে একটা রুমে থাকতে দিস তাহলেই হবে। তুই সংসার নিয়ে ব্যস্ত হয়ে থাকবি আর আমি তোকে আর জ্বালাবো না, ঠিক আছে? আর মানুষ পাইলি না, আমি করব পার্থকে বিয়ে। শোন, ডায়রিয়া আর প্রেম চাইলেও চেপে রাখা যায় না। আর কয়দিন চেপে রাখবি বল? তুই চুপ করবি নাকি ছাদ থেকে ফেলে দিব? এই 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 প্রিয়াঙ্কা, পড়ে যাবো কিন্তু, ছাড়। আচ্ছা সরি, ছাড়। কিরে, কিসের শব্দ হলো? দাঁড়া, আমি গিয়ে দেখছি। প্রিয়াঙ্কা, এই এদিকে আয়, তাড়াতাড়ি আয়। এ কি, আমার আমার কৃষ্ণের মূর্তিটা এটা এখানে পড়লো কি করে? এটা বাবা আমাকে কালীঘাটের মন্দির থেকে এনে দিয়েছিল। এখন কি করব? আচ্ছা তুই কাঁদিস না, একেবারে কি ভেঙে গেছে? দেখতে পাচ্ছিস না তুই, একেবারে টুকরো টুকরো হয়ে গেছে। কিন্তু এটা পড়লো কি করে? আমি জানি না, এটা তো একদম মাঝখানে ছিল, এখান থেকে কেউ না ফেললে কিভাবে পড়বে? মনে হয় বেড়াল টেরাল আসছিল। লুবা, গাধার মতো কথা বলিস না তো। এই 6 তলার উপর বেড়াল আসবে কোত্থেকে? আর বেড়াল আসলেও সেটা এখন গেল কোথায়? আচ্ছা তুই কান্নাকাটি করিস না, এমন আরেকটা আমি এনে দিব তোকে। সেটা ব্যাপার না, এই মূর্তিটা সবসময় আমাকে প্রোটেক্ট করতো। প্রিয়াঙ্কা, তুই এসবে বিশ্বাস করিস? দেখ লুবা, এসব নিয়ে আমি তোর সাথে কোনো কথা বলতে চাই না। এখন তুই যা তো এখান থেকে। যেখানে আমি থাকি সেখানে কোনো ঈশ্বরের মূর্তি থাকবে না। কে কে তুমি? এত তাড়া কিসের? সবে তো শুরু। মানে কিসের শুরু? কে তুমি? আরে আরে শোনো শোনো, কোথায় যাচ্ছ তুমি? আরে আরে ওদিকে গেলে পড়ে যাবে তো। থামো থামো, ওদিকে রেলিং নেই, পড়ে যাবে তো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, না না। এই প্রিয়াঙ্কা, এই প্রিয়াঙ্কা, কিরে কি হলো তোর? চিৎকার করছিস কেন? এই কি হলো বলবি তো? না না না, ওকে ওকে থামতে বল, ওকে ওকে থামতে বল। আরে কাকে থামতে বলবো? এই এই প্রিয়াঙ্কা। লুবা লুবা, ওই মেয়েটা। কোন মেয়ে? ওই যে আমার কৃষ্ণের মূর্তিটা ভেঙে ফেলেছে। কি বলছিস তুই? এখানে তো কোনো মেয়ে নেই, তুই স্বপ্ন দেখছিস। স্বপ্ন? হ্যাঁ, তোর চিৎকার শুনেই তো আমি ওই রুম থেকে আসলাম। কিন্তু কোনো কিন্তু নেই, তুই মূর্তিটা ভাঙানে অনেক বেশি মন খারাপ করেছিস, তাই এমন স্বপ্ন দেখছিস। ইস দেখি, একেবারে ঘেমে ভিজে গেছিস তুই। যা তো, তুই একটু গায়ে পানি দিয়ে আয়। তুই আজকে আমার রুমে ঘুমা না। আচ্ছা ঠিক আছে, আমি এখানেই ঘুমাবো, তুই যা, আমি এখানেই আছি। প্রিয়াঙ্কা, এই প্রিয়াঙ্কা ওঠ, ক্লাসে যাবি না? বাস ধরতে হবে তো। না রে, আমার মাথাটা খুব ধরেছে, শরীরটাও কেমন যেন ম্যাচ ম্যাচ করছে। তুই যা, আমি আর যাবো না। আচ্ছা তাহলে তুই আয়, দরজাটা লাগাই দে, আমি বের হলাম। তুই যা। না তুই এক্ষুনি আয়, দরজা খোলা রেখে ঘুমিয়ে যাবি। আরে কি হলো, ওঠ। তোর যন্ত্রণা আর বাঁচা গেল না, চল। সাবধানে যাস। আচ্ছা। কে? আরে কে? কি আশ্চর্য, কথা বলছে না কেন? কে? আরে কেউ নেই, দরজায় ঠোকা দিল কে? আবার কে? কি আশ্চর্য, কে ওখানে? বারবার কে দরজা নক করছে? আজব কাণ্ড।
যন্ত্রণায় পড়লাম তো। আরে কে বারবার? আমি। আপনি? মানে আমি ঠিক চিনতে পারছি না। চিনবা কি রে তুমি? আমি এই 5 তলায় থাকি। আমার নাম আজিম। ও আচ্ছা। আপনাদের বাড়িওয়ালা আকবর সাহেব, উনি আমার বাবা। ও আচ্ছা আচ্ছা, আমি শুনেছিলাম আপনার কথা। কি শুনেছেন? যে মানে না তেমন কিছু না, আপনি 5 তলায় থাকেন আর কিছুই জানেন না আমার সম্পর্কে। না জানাই ভালো অবশ্য। জি কিছু বললেন? না, কিছু বলিনি। শুনলাম আপনারা নতুন এসেছেন, আপনি আর আপনার এক বন্ধু। হ্যাঁ, ও ভার্সিটিতে গেছে। ও আচ্ছা, আমরা নিচেই আছি। কখনো কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, একদম হেজিটেট ফিল করবেন না। আচ্ছা ঠিক আছে, বলবো। আজ আসি তাহলে? আপনি নিশ্চয়ই ভেতরে আসতে বলবেন না? না না, কোনো সমস্যা নেই, আসেন না, ভেতরে আসেন। না, আজ থাক, আরেকদিন আসবো। আজ আসি তাহলে। আজিম বাড়িওয়ালার ছেলে, এই বিল্ডিং এর 5 তলায় থাকে। অনার্স শেষ করার আগেই পড়াশোনা ছেড়ে দিয়েছে। 5 তলায় তার 2 বন্ধুকে নিয়ে এসে থাকে। চোখের নিচে কালো দাগ, খোঁচা খোঁচা দাড়ি, উস্কো খুস্কো চুল। দেখলেই প্রিয়াঙ্কার কেমন যেন লাগে। নেহাত বাড়িওয়ালার ছেলে বলে প্রিয়াঙ্কা কিছু বলেনি। বাসাটা এসেছে মাত্র 1 দিন হলো, তবুও কেমন যেন একটা অনুভূতি হচ্ছে প্রিয়াঙ্কার। কেমন যেন ধোঁয়াশা ধোঁয়াশা লাগছে তার সবকিছু। লুবা ভার্সিটিতে চলে যাওয়ার পর সারা দিন বাসায় একা ছিল। তবুও তার কেন জানি মনে হচ্ছিল এই বাসায় সে একা নয়। একটু পর পর বাসার বিভিন্ন জায়গায় খুটখাট শব্দ হতেই থাকে। প্রিয়াঙ্কার কেমন যেন একটা অস্বস্তি বোধ হয়। সে ভাবে হয়তো নতুন বাসা বলে এমন হচ্ছে, কিন্তু গত রাতে কৃষ্ণের মূর্তিটা ভেঙে যাওয়ার ব্যাপারটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। অনেক ভেবেও সে কোনো যুক্তিযুক্ত কারণ খুঁজে পায়নি। সন্ধ্যার দিকে লুবা বাসায় ফিরল। কিরে, তোর শরীর ভালো হলো? এখন একটু ভালো। আচ্ছা, খাবার দাবার কিছু করেছিস? হ্যাঁ, দুপুরে রান্না করেছিলাম, গরম করে রেখেছি, তুই খেয়ে নে। না রে, এখন কিছু খাবো না, একেবারে রাতেই খাবো। দুপুরে ক্যাম্পাসে খেয়েছিলাম আমি। আচ্ছা শোন লুবা। বল। বাসাটা না একটু অদ্ভুত। মানে? না মানে আমি তো আজ সারাদিন একা একা ছিলাম, আমার কেন জানি মনে হচ্ছিল কেউ এই বাসায় আছে। কেউ আছে মানে? কি বলছিস তুই? হ্যাঁ, আর তুই যাওয়ার পর ওই বাড়িওয়ালার ছেলে আসছিল, ওই যে 5 তলায় থাকে যে। আসছিল মানে? সে কি করতে এখানে এসেছিল? জানি না, এসে বলতেছে কোনো সমস্যা হলে যেন বলি। তাকে দেখেও আমার কেমন যেন অদ্ভুত লাগছিল, মানে সব মিলিয়ে আমার কেমন যেন লাগছে। আরে ধুর, নতুন বাসা তো, সবকিছু নতুন, তাই হয়তো এমন লাগছে। আরে রে, ভয় পাস না, ওটা বেড়াল ছিল। এমন এমন কুচকুচে কালো একটা বেড়াল এখানে আসলো কি করে? হুস হুস, যা যা যা। এই যে চলে গেছে, সিঁড়িতে আসছিল মনে হয়। এত জায়গা রেখে বেড়াল এই 6 তলায় উঠলো কেন? উঠতে পারে না? বেচারা বিড়ালেরও তো ছাদে আসতে মন চাইতে পারে, তাই না? লুবা চল না, রুমে চলে যাই, অনেক রাত হয়ে গেছে তো, ছাদে আমার কেমন যেন লাগছে। আরে রুমে গরম না, ছাদে কি সুন্দর বাতাস। প্লিজ চল না, রুমে যাই। তুই একটা ভিতর ডিম, তুই যা, আমি একটু পর উঠবো। আচ্ছা আমি গেলাম তাইলে, তুই তাড়াতাড়ি চলে আসিস। আচ্ছা। La 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 la. কে কে? প্রিয়াঙ্কা? কে ওখানে? প্রিয়াঙ্কা তুই?
দেখ আমার এরকম ফাজলামি কিন্তু একদম ভাল লাগে না। এই এই প্রিয়াঙ্কা, লুবা, কি হলো? কি হলো? আরে কি হয়েছে বলবি তো? তুই তোরা দিয়ে ছাদের কোনায় কি করছিস? কি হয়েছে? ওই যে ওইখানে। কি ওখানে? কি কি হয়েছে বলবি তো? ওইখানে বসেছিল, আমি ভাবছি তুই, কিন্তু কাছে গিয়ে ডাক দিতে। কি বলছিস তুই? আমি কেন আসবো? আমি তো রুমে বসে মুভি দেখছিলাম। আমি জানি না। আচ্ছা আচ্ছা, তুই শান্ত হ, আগে চল রুমে চল, তারপর শুনছি। চল। বস এখানে, নে পানিটা খা আগে। এখন বল তো কি হচ্ছে? আমি ছাদে বসে গুনগুন করছিলাম, হঠাৎ মনে হলো পেছন থেকে কেউ জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। পেছনে তাকিয়ে দেখি কেউ নেই। আবার গান শোনা শুরু করলাম, তখনই দেখি ওই কোণে কে যেন বসে গুনগুন করে গান গাচ্ছে। ডাক দিতে মুখ তুলে আমার দিকে তাকালো। তুই বিশ্বাস করবি না, কি যে ভয়ঙ্কর চেহারা, সারা মুখে রক্ত লেগে আছে, মুখ থেতলে গেছে একেবারে। আমি দেখে চিৎকার দিলাম, তারপর ওইটা হামাগুড়ি দিয়ে সিঁড়ির ওদিকে চলে গেল। তুই কি বুঝতে পারছিস তুই কি বলছিস? হ্যাঁ আমি বুঝতে পারছি, আমি নিজেও হিসেবে বিশ্বাস করি না, কিন্তু আমি যে নিজ চোখে দেখেছি। জানি না, আমার নিজেরও সারাদিন কেমন যেন লাগছিল। আচ্ছা এখন ঘুমাতে চল, কাল একবার পার্থর সাথে কথা বলবো। আচ্ছা। কি ব্যাপার, এত জরুরি তলব? কেমন আছো প্রিয়াঙ্কা? আরে ধুর, রাগ তোর ভালো আর খারাপ থাকা। আরে কি হয়েছে তোর? দুজনেরই চোখের নিচে দেখি পাতিলের তলার মতন হয়ে আছে। কি কোনো সমস্যা? সমস্যা শুধু না, সমস্যার ডিব্বা। এই তুই কোত্থেকে এই ভূতের বাসা খুঁজে দিয়েছিস আমাদেরকে কি ভূতের হাতে মারার জন্য এই বাসা খুঁজে দিয়েছিস বল? ও ব্যথা পাচ্ছি তো, চুল ধরে টানতেছিস কেন? আরে বাবা কি হয়েছে বলবি তো? আরে ব্যথা পাচ্ছি আমি। আহা কি করতেছিস? ব্যথা পাচ্ছে না? ছাড়। হ্যাঁ দরদ একেবারে উতলাই পড়তেছে। কাল যদি আমার কিছু হয়তো তখন কি করতি? কি হয়তো? কি হয়েছে সেটা খুলে বলতে হবে তো নাকি? না হলে আমি বুঝবো কি করে? এই তুই চুপ কর, আমি বলছি। আসলে হয়েছে কি, কাল রাতে ও ছাদে একা বসেছিল, তখন ছাদে কাকে যেন দেখেছে। আর তাছাড়া বাসাটায় ওঠার দিন রাতেই আমার কৃষ্ণের মূর্তিটা টেবিলের উপর থেকে পড়ে টুকরো টুকরো হয়ে গেছে। সেদিন রাতে আমিও খুব অদ্ভুত একটা স্বপ্ন দেখেছি। সব মিলিয়ে মানে সব মিলিয়ে তোমরা দুজন মিলে একটা ভৌতিক ব্যাপার দাঁড় করিয়ে ফেলেছো, তাই তো? তুই হাসছিস কেন পার্থ? আমরা মোটেও ফাইজলামি করছি না। এই শহরে মানুষ থাকার জায়গা নেই, ভূত বেচারা কি করতে আসবে এখানে তুই বল? পার্থ তোকে কিন্তু এখন একটা লাথি মেরে এখান থেকে ফেলে দিব। আহা চুপ কর না, আমি বলছি তো। আসলে ব্যাপারটা ফান করার মতো কিছু না, there is something fishy। আচ্ছা আমার মনে হয় কি তোমরা উঠেছো বেশি দিন হয়নি, হয়তো ভুল দেখছো বা নতুন জায়গা দেখে এমন হচ্ছে। আমার মনে হয় আই থিঙ্ক আরো কয়েকদিন দেখো, আর যদি নাই হয় ঢাকা শহরে তো আর বাসার অভাব নেই, আমি বাসা দেখে দেবো, সমস্যা নেই। আমি বলি কি এখনই বাসা দেখে ফেল না, ওই বাসা আর না যাই। লুবা তো সবকিছুতে তাড়াহুড়া, সবকিছু নিয়ে ছটফট করিস। উঠার সময় ছটফট করেছিস, এখন যাওয়ার সময় ছটফট করছিস। বললে কি যাওয়া যায় নাকি? বাসা খোঁজার ব্যাপার আছে, আর এখন গেলে বাড়ি এলে অ্যাডভান্সও ফেরত দেবে না। এ মাস তো থাকতেই হবে। মরে যাব আমি এক মাস ওখানে থাকলে। আরে কিচ্ছু হবে না, তোরা তো দুজন, একা তো আর না। আর ভূত টুত আসলে একসাথে বসে আড্ডা দিবি, সমস্যা কোথায়? পার্থ তোকে আমি বিষ খাওয়াই মেরে ফেলতাম, খালি এই প্রিয়াঙ্কার জন্য তোকে কিছু বলছি না। চুপ কর তো, চল বাসে চল। উফ কি যে অবস্থা, কি বাসায় যে উঠলাম, সিঁড়িটাও ঘুটঘুটে অন্ধকার, কেমন কিপটে বাড়িওয়ালা, সিঁড়িতে লাইটও লাগায় না। বাড়িওয়ালা শুনে ফেলবে, চুপ থাক। শুনুক, তাতে আমার কি, এমনিতেও এই বাড়িতে থাকবো না, যত সব। কি একটা ব্যাপার নিয়ে কাল থেকে মাথা গরম করে আছিস, একটু ঠান্ডা হ না। আপনারা কোন বিষয় নিয়ে এত টেনসড? হ্যাঁ
এই এই কে আপনি? অভদ্রের মতো সিঁড়ির মাঝখানে এসে দাঁড়িয়ে আছেন কেন? আড়ি পেতে কথা শুনছেন, লজ্জা করে না? লুবা, কি বলছিস? থাম। আরে উনি তো... তুই থাম। এই যে আপনি মূর্তির মতো দাঁড়িয়ে আছেন কেন? কথা কানে যাচ্ছে না? দাঁড়ান, এক্ষুনি বাড়িওয়ালার কাছে গিয়ে বলছি। আরে কার কাছে কার নামে বিচার দিবি? উনি তো আজিম। আজিম মানে বাড়িওয়ালার ছেলে। বাড়িওয়ালার ছেলে হয়েছে তো কি হয়েছে? ও আচ্ছা, মানে বাড়িওয়ালার ছেলে। সরি, আমি ঠিক চিনতে পারিনি। ইটস ওকে। আপনারা বাইরে গিয়েছিলেন নাকি? ওই এমনি একটু বেরিয়েছিলাম। তা আপনার বন্ধুর রাগ তো সবসময় নাকে চড়ে থাকে দেখছি। হ্যাঁ, ওর রাগ একটু বেশি। প্রিয়াঙ্কা, তুই চুপ করবি? মানে তেমন কিছু না। আসলে কাল থেকে একটা বিষয় নিয়ে একটু ডিস্টার্ব তো। কেন, কোনো সমস্যা? বাসায় কি কোনো প্রবলেম হচ্ছে? হ্যাঁ, ওই... না, তেমন কিছু না। আরেকদিন সময় করে বলবো। আজ আসি আমরা। হ্যাঁ, কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। আচ্ছা, তুই আমাকে বলতে দিলি না কেন? কি বলবি তুই? বলবি যে ভূত দেখেছিস, মানুষ হাসাবি। মানুষ হাসানোর কি আছে? তাদের বাড়ি, সে কিছু জানলেও তো জানতে পারে। সে কি করে জানবে? সে কি কখনো চিলেকোঠা এসে থাকছে নাকি? আরে থাকতে হবে কেন? এটা তো তাদেরই বাড়ি। কোনো কাহিনী থাকলে সে নিশ্চয়ই জানবে। থাক, এসব নিয়ে ঘাটাঘাটি না করাই ভালো। চল রুমে চল। বেশি রাত পর্যন্ত ছাদে না থাকাই ভালো। কত ইচ্ছে ছিল ছাদে বসে বসে ভোর হওয়া দেখবো। আচ্ছা, পার্থকে বলবো এরপর যে বাসাটা দেখবে সেটাও যেন চিলেকোঠা হয়। বলিস। তুই বললে সে নিশ্চয়ই করবে। আবার শুরু করলি তুই। চল ঘুমাইতে চল। কবে যে তোদের প্রেমটা হবে রে? লুবা, তোকে ছাদে একা রেখে কিন্তু আমি রুমে গিয়ে দরজা আটকাই দিব। এই না, খবরদার, এই কাজ করিস না। চল, আমিও আসছি। হ্যালো, কি ঘুমাচ্ছ নাকি? ও পার্থ, হ্যাঁ ঘুমিয়ে গেছিলাম একটু। আমি রেখে দেবো? না, রাখবে কেন? 1 মিনিট একটু হোল্ড করো। লুবা ঘুমাচ্ছে তো, আমি ছাদে যাই। আচ্ছা, ঠিক আছে। বলো। এমনি ফোন করলাম, ঘুম আসছে না। সে কি, কেন? শরীর খারাপ? আরে না, শরীর খারাপ না, এমনি। ও আচ্ছা। আচ্ছা শোনো, এরপর বাসায় আর কোনো প্রবলেম হয়েছিল? না, তেমন কিছু হয়নি। বলেছিলাম না, নতুন জায়গা দেখে হয়তো একটু এমন হয়েছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, লুবা একটু বেশি ভয় পেয়ে গিয়েছে। আসলে এটা একটা অবাক করা বিষয়। ওর মতো মেয়ে এসব কারণে ভয় পাবে, এটা অবিশ্বাস্য। এত ভয় পেয়েছে, আজ আমার রুমে ঘুমাচ্ছে। ও আচ্ছা, তুমি যে এত রাতে একা ছাদে এসেছো, ভয় করছে না? কিছু মানুষ সাথে থাকলে কোনো কিছুরই ভয় থাকে না। বাহ, অনেক ভারী কথা। আপনি লেখক মানুষ, ভারী কথা তো আপনার কাছে সহজ মনে হওয়ার কথা। আর এই কথা থেকে আমি কি বুঝবো? নিজেই বুঝে নেন। কবি বলেছেন, মেয়েদের মন বোঝা এত সহজ নয়। প্রিয়াঙ্কা, এত রাতে নুপুর পরে হাঁটতেছিস কেন? ঘুমাতো, আবার সকালে ক্লাস আছে। কে ওখানে? প্রিয়াঙ্কা? না, আমি। চিৎকার করো না। কে তুমি? আমি জান্নাত। জান্নাত কে? আমার ভীষণ যন্ত্রণা হচ্ছে। কিসের যন্ত্রণা? আমি এভাবে মরতে চাইনি। কিভাবে? আমাকে মেরে ফেলেছে, বাঁচতে দেয়নি। আমি বাঁচতে চেয়েছিলাম। কে তোমাকে মেরে ফেলেছে? আমাকে বলো। লুবা,
তুই কার সাথে কথা বলছিস? ওই, আরে কোথায় গেল? কে কোথায় গেল? জান্নাত। জান্নাত? কে জান্নাত? ওই যে ওই মেয়েটা। তোর কথা আমি কিছুই বুঝতে পারছি না। শোন, এই বাসায় একটা হিস্ট্রি আছে, কোনো গভীর একটা রহস্য। সেই রহস্য উন্মুক্ত না করা পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাব না। কিসের রহস্যের কথা বলছিস তুই? এখানে এখানে একটা খুন হয়েছে। খুন? কি বলছিস? হ্যাঁ, এই বাড়িতে আগে যে ভাড়াটিয়া ছিল, আমাদের যেভাবে হোক তাদেরকে খুঁজে বের করতেই হবে। এই পৃথিবী আসলেই রহস্যময়। কত রহস্য আমাদের চারপাশে ঘিরে থাকে আমরা নিজেরাও জানি না। কখনো কখনো সেসব রহস্য আমরা উন্মুক্তই করতে পারি না, আবার কখনো কখনো সেসব রহস্য আমাদের সামনে এসে দাঁড়ায়। সেই রহস্যের রূপ হতে পারে স্বাভাবিক কিংবা ভয়ঙ্কর। প্রিয়াঙ্কার লুবার জীবন ঘিরে যে রহস্য, সেই রহস্য তাদের সামনে এসেছে জান্নাত নামে একটি মেয়ে যে বাঁচতে চেয়েছিল, কিন্তু তাকে বাঁচতে দেয়া হয়নি। কি হয়েছিল তার সাথে? কেন এত আর্তনাদ তার? কেন মৃত্যুর পরও সে মুক্তি পায়নি পৃথিবীর বেড়াজাল থেকে? সেই রহস্যের হদিশ করতে পরদিন বেরিয়ে পড়ে যায় দুজন। অনেক খুঁজে খুঁজে এই বাড়ির প্রাক্তন কয়েকজন ভাড়াটিয়াকে খুঁজে পেয়েছে তারা, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। তারা কেউ কিচ্ছু জানে না এই বিষয়। কেবল এতটুকু জানে যে বাসায় কোনো এক অশরীরীর উৎপাত আছে, আর সেটা জানার পরেই তারা বাসা ছেড়ে চলে গিয়েছে। এখন একমাত্র বাড়িওয়ালা আর আজিমই বলতে পারে কি আছে এই রহস্যের পেছনে, কিন্তু ওদেরকে কিভাবে বলবে সেটা তারা ঠিক বুঝে উঠতে পারছে না। সেদিন বাড়িতে ফেরার সময় সিঁড়িতে উঠতে গিয়ে তারা শোনে, আজিম, আজকাল কি নিয়ে ব্যস্ত তুমি? কি নিয়ে ব্যস্ত সেটা তোমার না জানলেও চলবে। আমি তোমার বাপ। সেই ছোট্টকালে তোমার মা মরণের পর থেকে আমি একলাই তোমারে বড় করছি। তোমার ভালো মন্দ সব তো আমি জানবই। কোনো প্রয়োজন নেই, তুমি আমাকে কষ্ট করে বড় না করে মেরে ফেললে বরং ভালো করতে। তোমার সবসময় এইসব কথা কনের মানে আমি বুঝি না। আমি কেন এসব কথা বলি সেটা তুমি খুব ভালো করেই জানো। আমার কাছ থেকে কিছুতেই তুমি লুকাতে পারবে না। একমাত্র আমার বাবা বলে আমি তোমাকে কিছু বলিনি। দেখো, পুরাতন কোনো কথা তোলার দরকার নেই। সেদিন শুনলাম সিঁড়িতে দাঁড়ায় ওপরের ভাড়াটিয়াকে লগে কথাবার্তা কইতেছ। এইসব কথাবার্তা কওয়া ভালো না, মাইন্ডসে খারাপ কয়। এসব কথা তোমার মুখে মানায় না। আরে 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 খাওয়ার রেখা কই যাইতেছ? আজিম, আজিম শোনো। আচ্ছা, বাপ আর ছেলের কথা শুনে তো মনে হলো সামথিং ইজ রং। তা তো অবশ্যই, কিন্তু ঘটনাটা আসলে কি তার তো কিছুই বোঝা গেল না। সেটা বোঝা না যাক, অ্যাটলিস্ট একটা হিন্টস তো পেলাম। এখন এভাবেই আগানো যাবে। আচ্ছা শোন, সেদিন রাতে এক্স্যাক্টলি কি হয়েছিল বলতো? মানে মানে এসব তুই জানলি কি করে? সেদিন ও এসেছিল। কে? যে মেয়েটা খুন হয়েছে। কি বলছিস এসব? সে আসবে কি করে? হ্যাঁ, ও আছে, এখানেই আছে, আমাদের আশেপাশেই। দেখলো বা, সবকিছু নিয়ে ফাজলামো আমার ভাল লাগে না। আমিও সবকিছু নিয়ে ফাজলামো করি না প্রিয়াঙ্কা, বাট শি ইজ হিয়ার। যদি সত্যি তাই হয় তাহলে একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? ও নিশ্চয়ই আমাদেরকে শুনতে পায়। ওকে ডেকে ওর কাছেই শুনলে কেমন হয়? জানি না, আমি বুঝতে পারছি না। একবার চেষ্টা করে দেখা যেতে পারে। হ্যাঁ, কিন্তু কিভাবে কি করব সেটাই তো বুঝতে পারছি না। কি যেন নাম বললি? জান্নাত। আচ্ছা আচ্ছা, ওর নাম ধরে ডাক। তুই শিওর? মানে তুই চিন্তা ভাবনা করে বলছিস তো? এছাড়া তো আর কোনো উপায় দেখছি না। আর আর আমরা তো ওর হেল্প করতে চাচ্ছি। ও নিশ্চয় আমাদের কোনো ক্ষতি করবে না। আচ্ছা, জান্নাত, জান্নাত তুমি কি আছো?
আমি জানি তুমি আশেপাশে আছো। লুবা আছে মনে হয়, আবার ডাক। তুই একটু আমার কাছে এসে বস। জান্নাত, আমরা তোমার হেল্প করতে চাই, প্লিজ আমাদের সাথে একটু কথা বলো, আমাদেরকে সবকিছু খুলে বলো। লুবা দেখ, ছায়া দেখা যাচ্ছে, ওইটাই বোধ হয়। তুমি কি এসেছো? আমাদেরকে বলো কি হয়েছিল তোমার সাথে, তোমার এমন অবস্থার জন্য কে দেয়? আজিম? আজিম তোমার সাথে এমন করেছে? ওর ঘরে একটা ডায়েরি আছে, কালো রঙের, সেটা পড়লে সব জানতে পারবে। জান্নাত, জান্নাত, তুমি কি চলে গেছো? জান্নাত চলে গেছে মনে হয়। আমি আগেই বলেছিলাম, ওই আজিম ছেলেটাকে দেখে আমার কেমন যেন সন্দেহ লেগেছিল। দেখেছিস, আমার ধারণাই ঠিক হলো। এখন কি করব? একটা ব্যবস্থা করতেই হবে। আচ্ছা, কাল একবার পার্থর সাথে কথা বলে দেখবো, ওকে পুরো ব্যাপারটা জানাতে হবে। বুঝলাম, কিন্তু ব্যাপারটা আমার কাছে কেমন যেন মনে হচ্ছে। মানে এসব ভূত টুতের ব্যাপার একটু কেমন না? আমার মনে হচ্ছে তোমাদের কোথাও ভুল হচ্ছে না তো? আরে ভুল হলে একজনের হতে পারে, দুজন মানুষের একসাথে ভুল হতে পারে না পার্থ। সেটাও একটা ফ্যাক্ট। আর তারপরও যদি এমন মনে হয়, আজিমের ঘরে ওই ডায়েরিটা হাতে পেলেই তো সব ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাচ্ছে। যদি এমন কোনো ডায়েরি না থাকে তাহলে আমাদেরই কোথাও ভুল হয়েছে, আর যদি থাকে। আচ্ছা, যদি থাকে তাহলে এখন কি করতে চাও? মানে আজিমের ঘর থেকে সেই ডায়েরি হাতে পাওয়ার উপায়টা কি, কিছু ভেবেছো? হ্যাঁ, আমরা ভেবেছি এই কাজটা তুমিই করবে। আমি? হ্যাঁ তুই। শোন, তুই আজিমের বাসায় যাবি, আজিম ওর দুই বন্ধুকে নিয়ে ওই বাসাটা দিয়ে থাকতো। বন্ধুকে নিয়ে মানে তারা ভাড়া দিয়ে থাকতো আর কি। তাদের একজন চলে গেছে। আজিম তো পড়াশোনা কিছু করে নাই, আর চাকরি বাকরিও কিছু করে না। তার উপরে ওর বাবার সাথেও ওর অনেক সমস্যা। ওই রুমমেটদের ভাড়া দিয়ে ও চলে। তুই ওই বাসায় 1 মাসের জন্য ওঠ। তা অবশ্য করা যায়, কিন্তু আমাকে কেন ভাড়া দেবে? ও হয়তো ওর কোনো বন্ধুকে ওঠাবে। সেই ব্যবস্থাও আছে। লুবার নাকের রাগ চড়ে যাওয়ার ব্যাপারটা আজিমের খুব ভাল লাগে, আর অনেক কিছুই মনে হয় ভাল লাগে। লুবা যদি একটু সুন্দর করে বলে তাহলেই কাজটা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই কর। যেমন কথা তেমন কাজ। লুবা পরদিনই গিয়ে আজিমকে বলে তার বাসায় পার্থর ওঠার ব্যবস্থা করে দিতে। পরের দিনে পার্থ আজিমদের বাসায় উঠে পড়ে। আজিম ছেলেটাকে দেখে তার কেমন যেন অদ্ভুত লাগলো। সারাদিন একা একা থাকে, খুব একটা কথা বলে না কারোর সাথে, প্রায় রাতে বিড়বিড় করে কার সাথে যেন কথা বলে। পার্থ বুঝতেই পারে যা কিছু হচ্ছে এসবের সাথে আজিমের কোথাও একটা গাঢ় সম্পর্ক রয়েছে। আসার পরদিন থেকে পার্থ আজিমের ওই ডায়েরিটা খুঁজছে, কিন্তু পাচ্ছে না। তবে পার্থ এতটুকু বুঝতে পেরেছে যে অবশ্যই এখানে কোনো রহস্য আছে। পার্থ প্রায় রাতেই শুনতে পায় ছাদে কেউ নুপুর পরে হাঁটছে। প্রথমে কিছুদিন সে ভেবেছে সে ভুল শুনছে, কিন্তু যেই সময় এমন হাঁটার শব্দ আসে সেই সময় আজিমের অদ্ভুত আচরণে পার্থ নিশ্চিত হয়েছে যে সে যা শুনছে ভুল শুনছে না। কয়েকদিনের মধ্যেই পার্থর হাতে সেই ডায়েরিটা চলে আসে। অনেক সাবধানে পার্থ ডায়েরিটা সরিয়ে নেয়। তারপরে একদিন রাতে পার্থ, প্রিয়াঙ্কা, লুবা মিলে ডায়েরিটা পড়তে বসে। এতদিন ধরে অধীর আগ্রহে যার জন্য অপেক্ষা করছিল সে কাঙ্ক্ষিত দিন আজ। ডায়েরিটা খুলে পাতাগুলো যখন তারা পড়তে শুরু করলো, যেন অন্য জগতের মধ্যে ঢুকে পড়লো তারা। যেন একটা বিষণ্ণতা, একটা আর্তনাদ তাদেরকে ঘিরে ফেললো। সেই জগতে ঢুকতে হলে আমাদের ফিরে যেতে হবে আজ থেকে 6 বছর আগে, যেদিন গ্রাম থেকে একটা সহজ সরল মেয়ে ভার্সিটিতে চান্স পেয়ে
এক বুক স্বপ্ন নিয়ে এসেছিল জান্নাত নামের মেয়েটি। হলে সিট না পাওয়ায় এসে উঠেছিল এই চিলেকোঠার বাসাটায়। আর তারপর এই হইল বাসা। সব ঠিক আছে তো? জি ঠিক আছে। কোনো সমস্যা হইলে আমারে জানাইও। জি আমি জানাবো। তা তুমি কি একলাই থাকবা? জি আপাতত একাই উঠেছি, সামনের মাস থেকে আমার সাথে আরো একজন উঠবে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আঙ্কেল এই নেন অ্যাডভান্সের টাকাটা। এইটা আর কিছুদিন পরে দিলেও পারতা, এত তাড়াহুড়া করণের কি আছিল? না মানে হাতে টাকা থাকলে খরচ হয়ে যেতে পারে তো, তাই আগেই দিয়ে রাখা ভালো। ভাড়া টাড়া নিয়ে সমস্যা নাই, দেরি হইলে দেরি করেই দিও। না না আমি 7 তারিখের মধ্যে ভাড়া দিয়ে দেব। তা ভেতরে একটু বসতে কইবা না, চাটা কিছু? হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই, আসেন ভেতরে আসেন, আমি চা দিচ্ছি, বসেন আপনি। কে আপনি? আমার নাম আজিম, 5 তলায় থাকি। ও আচ্ছা, আপনি বাড়িওয়ালা ছিলে? জি। কিন্তু ছাদে ওঠা তো নিষেধ। কে জারি করলো নিষেধাজ্ঞা? যদি বলি আমি? যদি আপনার এই নিষেধ আমি না মানি, তাহলে আপনাকে শাস্তি দেয়া হবে। আপনি যে শাস্তি দেবেন তাই মেনে নেব আমি। শাস্তি শোনার আগে শাস্তি তো অনেক বড়ও হতে পারে। না, আমাকে খুব বড় শাস্তি আপনি দিতে পারবেন না, সে বিশ্বাস আছে। আমি তো অপরিচিতা, আমাকে বিশ্বাস করলে বিপদে পড়তে পারেন। দেখা যাক বিপদ কত দূর নিয়ে যেতে পারে। কথার পিঠে কথা, সেখান থেকে খুনসুটি, আর তারপর প্রেম। আজিম জান্নাতকে প্রচন্ড ভালোবেসে ফেলে। জান্নাতও নিজের সবটা নিয়ে আজিমকে ভালোবাসে। স্বপ্নের মতো কাটছিল তাদের কয়েকটা দিন। আজিম তখন পড়াশোনা করছিল। দুজন সকালে উঠে একসাথে ক্লাসে যেত, তারপর বিকেলে একসাথে ফিরত। ছাদে বসে রাতে চাঁদ দেখা, আরো কত কত সুন্দর স্মৃতি। কিন্তু সেসব স্মৃতি ঢেকে যায় কালো একটা ছায়ায়। সে ছায়ার নাম আকবর, আজিমের নিজের বাবা। আকবরের খারাপ নজর পড়েছিল জান্নাতের দিকে। শুরুতে জান্নাত কিছুতে বুঝতে পারেনি, কিন্তু ধীরে ধীরে সবই বুঝতে পারে। কিন্তু যাকে এত বেশি ভালোবাসে তারই বাবার এসব ব্যাপার নিয়ে সে কিছুতে আজিমকে কিছু বলতে পারে না। এদিকে আকবর জান্নাতকে নানাভাবে কুপ্রস্তাব দিতেই থাকে। এদিকে আজিম জান্নাতের ব্যাপারে তার বাবার সাথে কথা বলতে যায়, আর সেই কথাই জান্নাতের জীবনের কাল হয়ে দাঁড়ায়। বাবা, তোমার সাথে একটা কথা ছিল। কি টাকা লাগবো? না বাবা, টাকা লাগবে না। টাকা লাগবো না? টাকা না লাগলে তো তুই এমনি কথা কস না। না মানে ব্যাপারটা একটু অন্য। ক বাবা, আমি বিয়ে করতে চাই। যাক, এতদিনে তোর মতি ফিরছে। তা আমি তো বহুত আগে থেকে বিয়ার কথা কইতেছি। তা মাইয়াটা দেখুম নাকি নিজেই সব ফাইনাল করছস? জি না মানে আমি একটা মেয়েকে পছন্দ করি। ভালো কথা। তা কার মাইয়া? এলাকার কেউ? রূপা নাকি? রূপা? রূপা আবার কে? ওই যে পাশের বাড়ির। পেরায় দেহি বাড়ির ছাদের দিকে উকি ঝুঁকি মারে। মায়াটা ভালোই, আমার কোনো আপত্তি নেই। আরে বাবা না, কোন রূপা টুপাকে আমি চিনি না। তাইলে কারা? আমাদের উপরের তলায় যে থাকে, মানে জান্নাত। কি জান্নাত? না না, খবরদার, এই মাইয়ার চরিত্র ভালো না। অনেক রাত কইরা বাড়ি ফেরে, আরো নানা সমস্যা। এই মাইয়া আমার বাড়ির বউ হইতে পারে না। এসব তুমি কি বলছো বাবা? এমন কিছুই না, তুমি ভুল ভাবছো। ও এমন মেয়েই না। আর ও তো প্রতিদিন আমার সাথেই বাড়ি ফেরে। তুমি হয়তো অন্য কাউকে দেখেছো। আমি এই ব্যাপারে কোনো কথা কইতে চাই না, শুনতেও চাই না। এই মাইয়ার সাথে আর কোন রকম মেলামেশা করতে যেন আমি না দেখি। আমি জান্নাতকে ভালোবাসি, আর আমি ওকেই বিয়ে করব বাবা। আজিম, আজিম শোন, ওই মাইয়ারে আমি কোনোদিন মাইনা নিব না। হ্যালো। হ্যাঁ
হ্যাঁ বলো। এত করে ফোন দিচ্ছি, ফোন ধরতেছ না কেন? ফোনের কাছে ছিলাম না, বলো। আমি আজ বাবাকে সব বলে দিয়েছি। মানে কি? কি বলেছো তুমি? বলেছি আমি তোমাকে ভালোবাসি, তোমাকেই বিয়ে করব। কি বলেছে তোমার বাবা? বাবা যাই বলুক জান্নাত, আমি তো তোমাকে ভালোবাসি। তোমাকে ছেড়ে থাকা আমার পক্ষে সম্ভব না। তোমার বাবা যে কখনোই আমাকে মেনে নেবে না সেটা আমি আগেই বলেছিলাম, তারপরেও তুমি কেন তাকে বলতে গেলে? কি উল্টাপাল্টা কথা বলছো তুমি? একদিন তো বলতেই হতো। আর বাবা এখন না করছে, একসময় বাবা মেনে নেবে। বাবা আমাকে অনেক ভালোবাসে। মা চলে যাওয়ার পর বাবা একা আমাকে মানুষ করেছে। আমার উপর রাগ করে বেশি দিন থাকতে পারবে না সে। আচ্ছা, তুমি তোমার বাবাকে খুব ভালোবাসো তাই না? হ্যাঁ, তা বাসি। আজিম, তোমাকে আমার কিছু কথা বলার আছে। অনেকদিন ধরে বলবো ভাবছিলাম, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছিলাম না। তুমি কিছু বলার আগে আমি বলতে চাই, আমরা কাল বা পরশু গিয়ে বিয়ে করে ফেলবো, বাবা মানুক আর না মানুক। সেসব পরে, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম। আচ্ছা, আমি তোমাকে একটু পরে ফোন দিচ্ছি। আরে আঙ্কেল, আপনি এত রাতে? তোমার সাথে একটু কথা আছে। জি বলেন। আমি তোমারে অনেক সময় অনেকভাবে অনেক কিছুই কইছি, তুমিও যে বুঝো নাই তা না। তুমি বুঝছো, তবে আমারে পাত্তা দাও নাই। জি, আপনি এসব কি বলছেন? আমি তো আমারে না করে দিছ সেটা ঠিক আছে, তবে আমার পোলাটার পিছনে লাগছো কেন? আপনি আমার বাবার বয়সী, আমাকে আপনার এসব কথা বলা ঠিক হয়নি। আর আজিমকে আমি যতটা ভালোবাসি তার চেয়েও বেশি ভালোবাসে আজিম আমাকে। আমি আজও আজিমকে কিচ্ছু বলিনি আপনার ব্যাপারে, কিন্তু আপনি যদি আর কোনোদিন আমাকে এসব ব্যাপারে কিছু বলেন, আমি আজিমকে বলতে বাধ্য হব। কি কইলি? কি কইলি তুই? আমার আর আমার পোলার মাঝখানে আগুন লাগাইতে চাস? আইসকা তোরে ভালো কইরা বুঝামো কয়টা ধানের কয়টা চাইল হয়। এটা কি করছেন? কি করছেন আপনি? ছাড়েন, ছাড়েন আমাকে, ছেড়ে দেন। আজিম, আজিম, আমাকে ছেড়ে দে। যদি কারোর সামনে মুখ খোলস, তাইলে তোরে এইখানেই পইতা রাখো, কেউ টেরও পাইব না। গায়ে আলো ফোটার আগে এইখান থেকে চইলা যাবি। আজিম, আমি চলে যাচ্ছি তোমাকে ছেড়ে অনেক অনেক দূর। আমার সাথে যা হয়ে গেছে, এরপর তোমার সামনে গিয়ে আমি দাঁড়াতে পারবো না। পারলে আমাকে ক্ষমা করে দিও। যদি কখনো জানতে ইচ্ছে করে কেন আমি তোমাকে ছেড়ে চলে গেলাম, তাহলে আমার ড্রয়ারে রাখা এই ডায়েরিটা পড়ে নিও, সব বুঝতে পারবে। ভালো থেকো। অবিশ্বাস্য, একটা মানুষ এত ভয়ঙ্কর খারাপ হতে পারে। কি পরিমাণ যন্ত্রণা নিয়ে মেয়েটা পৃথিবী ছেড়ে চলে গেছে, আজও সেই যন্ত্রণা পাচ্ছে। ওই বুড়ো ভামটাকে আমি নিজ হাতে খুন করব। ওর মতো একটা মানুষ বেঁচে থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। লুবা, বস তো, সবসময় চিংড়ি মাছের মতন লাফাস। একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না, আজিম তো জান্নাতকে ভালোবাসতো, ডায়েরিটা পড়ে আজিম সব জেনেও গিয়েছে, তবু সে তার বাবাকে কিছু বলেনি কেন, বা এই ব্যাপারে কিছু করেননি কেন? একই প্রশ্ন আমারও মাথায় ঘুরছে। আমার মনে হয় এখন আর লুকোচুরি করার কিছু নেই। আমরা যেহেতু সব জেনেই গেছি, আমাদের আজিমের সাথে সরাসরি কথা বলে সবকিছু জিজ্ঞেস করা উচিত। হ্যাঁ, আই থিঙ্ক সেটাই ভালো হবে। আমাকে কিছুই জিজ্ঞেস করতে হবে না। ডায়েরিটা বাসায় না খুঁজে পেয়ে বুঝতে পেরেছিলাম ডায়েরিটা আপনাদের কাছে। না মানে সবকিছু তো জেনেই গেছেন, কিন্তু এখনো আপনাদের মনে প্রশ্ন আছে। জান্নাতকে এত ভালোবেসেও কেন আমি সেদিন কিছু করিনি, বা আজ পর্যন্ত কিছু কেন করিনি? হ্যাঁ,
আপনি তো আপনার বাবাকে... সেদিন জান্নাতের লাশটা জড়িয়ে ধরে আমি পাগলের মতো কেঁদেছিলাম। ঠিক তখন বাবা আসলো। সে আমার পায়ে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে শুরু করলো। সে আমাকে আমার মায়ের কসম দিয়েছিল আমি যেন কাউকে কিছু না বলি। তবু আমি মানতে চাইনি। শেষ পর্যন্ত সে দিয়াকে খুন করার হুমকি দেয়। দিয়া আমার ছোট বোন, এখন আর সে এখানে থাকে না। এসব ঘটনার পর ওকে আমি দেশের বাইরে পাঠিয়ে দিয়েছি। কিন্তু সেদিন রাতে বাবা আমাকে বলে আমি যদি মুখ খুলি তাহলে সে দিয়াকেও খুন করে ফেলবে। সেদিন এত অসহায় লেগেছিল নিজেকে, কিছুই করার ছিল না আমার। সে বলল যে যাওয়ার সে তো গেছে, এখন আমি যদি মুখ খুলি তাহলে তার ফাঁসি হয়ে যেতে পারে। সেই জন্য আপনি কিছুই করলেন না? করেছি তো। আমি নিজ হাতে আমার জান্নাতকে গুম করে ফেলেছি। ওকে কবর পর্যন্ত দিতে পারিনি। আমি, বাবা আর বাড়ির দারোয়ান মিলে এই পানির ট্যাঙ্কিটার ভিতর ওর লাশটা। মানে মানে এখনো জান্নাতের লাশ? হ্যাঁ, জান্নাত এখানেই আছে এখনো। আর তাই জান্নাত আজও এই জায়গা ছেড়ে যায়নি, কারণ ওর জানাজা কবর কিছুই হয়নি। আজিম, জান্নাত আজও প্রচুর কষ্ট পায়, যন্ত্রণা পায়। আপনি কিভাবে তাকে এত যন্ত্রণা দিতে পারেন? আমি অনেকবার ভেবেছি জান্নাতের লাশটা বের করব, কিন্তু এখন যদি বের করি তাহলে সবাই সবকিছু জেনে যাবে। আপনি একটা কাওয়ার্ড। লজ্জা করে না আপনার? এত কিছু মুখ বন্ধ করে সহ্য করছেন। আপনার অবস্থা তো মেয়ে মানুষের চেয়েও খারাপ। আমি এক্ষুনি পুলিশকে ফোন করব। পুলিশকে আপনাদের ফোন করতে হবে না, আমি নিজেই কাল লাশ বের করার ব্যবস্থা করব। তখন পুলিশ এমনিতেই জানতে পারবে। এই যন্ত্রণা আমি আর বয়ে নিয়ে যেতে পারছি না আমি আর। জান্নাত, আমি কাল তোমার মুক্তি জান্নাত, কাল তুমি মুক্তি পেয়ে যাবে। ওরা ঠিকই বলেছে, আমি ভীতু। আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমার শাস্তি হওয়া উচিত। শাস্তি তো আমি তোমাকে দিতে চাই না আজিম, কোনোদিনও চাইনি। আমার মুক্তি তখনই হবে যখন আমি নিজের হাতে ওই আকবরকে খুন করতে পারবো। ওর রক্তের গন্ধ নেয়ার জন্য আমি এতগুলো বছর ধরে অপেক্ষা করছি। ঠিক আছে, তুমি যাও, তোমার প্রতিশোধ তুমি নাও। কিন্তু আমার একটাই প্রশ্ন, তুমি এতদিন কেন প্রতিশোধ নাওনি? ভালোবাসা আমার আর আমার প্রতিশোধের মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়েছিল। আমি আজকে দিনটার জন্য অপেক্ষা করছিলাম, যেদিন তুমি নিজে আমাকে বলবে আমি আজও তোমাকে ভালোবাসি আজিম, খুব ভালোবাসি। আমি চাই আর কোনোদিন আমার গন্ধ তুমি পাবে না, আমাকে তোমার আশপাশে আর অনুভব করতে পারবে না। কিন্তু আমি যেখানেই থাকি সবসময় আমি তোমার ভেতরে কোথাও না কোথাও বেঁচে থাকবো। ভালো থেকো জান্নাত। পরের দিন ছাদ থেকে পড়ে থেতলে যাওয়া আকবরের লাশ পাওয়া গেল। পুলিশ এসে জান্নাতের লাশ উদ্ধার করলো। পুরো ব্যাপারটা আকবরের ঘাড়ের উপর চাপিয়ে দিল পার্থ, প্রিয়াঙ্কা, লুবা। আজিমের কোনো শাস্তি হলো না। এরপরও চিলেকোঠায় আর কোনো নূপুর কিংবা আর্তনাদের শব্দ শোনা গেল না। কিন্তু প্রিয়াঙ্কার যে মূর্তিটা ভেঙে গিয়েছিল, একদিন হঠাৎ সকালে উঠে প্রিয়াঙ্কা দেখে সেটা ঠিক আগের মতোই আছে। এটাই হয়তো জান্নাতের পক্ষ থেকে প্রিয়াঙ্কা, লুবা আর পার্থর জন্য দেয়া ধন্যবাদ ছিল।